আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামেনির। 17 দিনে 11,000 মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের বিরুদ্ধে চক্রান্তে ভারতীয় মিডিয়াও জড়িত, অভিযোগ প্রেস সচিবের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। যত্রতত্র ময়লা ফেললে হতে পারে জেল জরিমানা, বললেন উপদেষ্টা ফারুক-ই আজম। এবং দেশ জুড়ে ভাঙচুর সহ চলমান পরিস্থিতির জন্য ভারতও দায়ী, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয়, তবে তেহরান তার উপযুক্ত জবাব দেবে। শুক্রবার দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে বিবৃতি দেয়, মতামত প্রকাশ করে এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয়, আমরাও তাদের পাল্টা হুমকি দেব। তিনি আরও সতর্ক করেন যে, যদি যুক্তরাষ্ট্র আমাদের জাতির নিরাপত্তার প্রতি আক্রমণ করে, আমরা কোনো দ্বিধা ছাড়াই প্রতিক্রিয়া জানাবো। এছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কখনোই বুদ্ধিমানের কাজ বা সম্মানজনক ছিল না। এটি কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হয়নি। তিনি 2015 সালের পারমাণবিক চুক্তির লঙ্ঘন এবং তার ধ্বংসের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 17 দিনে প্রায় 11,000 নথিবিহীন মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিবাসীদের মধ্যে প্রায় 2,500 জন অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। এই নাগরিকদের সবাই মধ্য দক্ষিণ আমেরিকা থেকে আসা। শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকোর সরকারও দেশটির কারাগারে আটক নথিবিহীন অভিবাসীদের মুক্তি প্রদান এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অভিবাসীদের যারা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের আমরা সহযোগিতা করব, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগ বা জবরদস্তি করা হবে না। 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন 17 লাখেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত 10 লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ এবং বৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকানরা। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী অভিযোগ করে বলেছেন, প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা খুব বড় রকমের একটা চক্রান্ত করছে, আর ভারতীয় মিডিয়া এটার সঙ্গে জড়িত। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। বইটি লিখেছেন GM রাজীব হোসেন। শফিকুল আলম বলেন, ওদের তথা আওয়ামী লীগের মেসেজে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে যারা আছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল কনস্ট্রাক্টেড ক্যাম্পেইন এবং এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। মিলিয়নস অফ ডলার খরচ করছে হাসিনার অলিগার্কগুলো। শেখ হাসিনা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে, বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে তোমরা যেটাকে গণঅভ্যুত্থান বলছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, এটা খুব বড় রকমের একটা চক্রান্ত। তারা যদি কোনোভাবে বিদেশিদের বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো কিছু, যে লোকটাকে দেখছো এটা সেটা না। প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছে 6 দশক ধরে, তাকে সবাই চেনে, অথচ তাকে তারা এভাবে পোর্ট্রেট করছে। কারণ নতুন বাংলাদেশে যে ইউনিক ইতিহাস, এটাকে তারা উল্টে দিতে চায়। এই কাজটা কিন্তু তারা আগে করেছে। পুরো 15 বছর কয়টা লেখক আছে যে 1974-এর দুর্ভিক্ষ নিয়ে লিখেছে? কেউ নেই।
শফিকুল আলম চৌধুরী বলেন, আপনাকে শোষণ করার মূল হাতিয়ার হলো আপনার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। তারা নিপীড়ক, কিন্তু বিদেশে গিয়ে বলছে তারা নিপীড়িত। পুরো বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার লোকেরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার পেটোয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছে। জুলাই অগাস্টে 2,000 লোককে খুন করেছে, যাদের কারো কারো বয়স 4 থেকে 8 বছর। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন, শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে। এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় 15 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি বলেছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন। অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, আমরা সামগ্রিক চট্টগ্রামে গণমানুষের মাঝে একটা প্রভাব তৈরি করতে চাই। সেটা হলো ময়লা যত্রতত্র ফেলা যাবে না। এটার জন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলও দিতে পারি। আমরা টাকার জরিমানায় না গিয়ে 2-1 দিনের জন্য জেলও দিতে পারি। ডকুমেন্টেশনও করা যেতে পারে। যারা ময়লা ফেলছে ছবি তুলে রাখা যেতে পারে। প্রথমে মানুষজনের মাঝে সচেতনতা তৈরি করতে হবে, এরপর সতর্ক করতে হবে, সর্বশেষ শাস্তির দিকে যেতে হবে। ধীরে ধীরে এইসব কাজ করলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। এর আগে উপদেষ্টা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উপদেষ্টা ফারুক আজম বলেন, আমরা যে শুধু চট্টগ্রামে আসলেই জলাবদ্ধতা নিয়ে কথা বলি তা নয়, বাহিরেও নিজ উদ্যোগে কথা বলি। উপদেষ্টা পরিষদে আমরা চট্টগ্রামের 4 জন উপদেষ্টা এটার দায়িত্বে আছি। প্রতি সপ্তাহে আমরা একজন উপদেষ্টা চট্টগ্রামে আসব আপনাদের সাথে থাকার জন্য। এটার মানে এই না যে আপনাদের কাজের ফিরিস্তি আমরা নেব। আমরা আসব এই কারণে যেন আমাদের কাজের সীমাবদ্ধতা যথাসময়ে অ্যাড্রেস করতে পারে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় বহুমুখী কাজ করতে পারে। যে সকল পরিবার সবকিছু মেনে ট্যাক্সের টাকা দিচ্ছে, তাদের ওই টাকায় বর্জ্য ব্যবস্থাপনার টাকা থাকছে, পরিষ্কার পরিচ্ছন্নতার টাকাও থাকছে। এইসব কিছু যারা শতভাগ মান্য করবে তাদের আমরা প্রশংসিত করতে পারি, আর যারা মান্য করবে না ধীরে ধীরে তাদের তিরস্কার আইনের আওতায়ও আমরা আনতে পারি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমি সবার কথা শুনেছি, নোটও নিয়েছি। এগুলো আমরা ঢাকায় বসে আলোচনা করব। সেবা সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আগামী বর্ষার মৌসুমে চট্টগ্রামবাসীর জন্য একটা জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে পারব। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তাবৃন্দ। ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সহ চলমান পরিস্থিতির জন্য ভারতও আংশিকভাবে দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন তাকে আশ্রয় দিয়ে কথা বলার ও ঘৃণা ছড়ানোর সুযোগ করে দিয়েছে ভারত। ফলে
সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের অনুরোধ করা হয়েছে তাকে ফেরত পাঠানোর। বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভার্বাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো প্রতি উত্তর এখনও ভারত জানায়নি। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে প্রেস ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন মেরিল্যান্ডের প্রথম বই উৎসব 22শে ফেব্রুয়ারি। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মহান 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক মেরিল্যান্ডের উদ্যোগে বই উৎসব আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রুস্কো আর নিস্ক এলিমেন্টারি স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এবারের অনুষ্ঠানমালায় থাকছে অস্থায়ী শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, 21এর গান, নৃত্য, আবৃত্তি ও শিশু কিশোরদের জন্য অঙ্কন। 21শে উদযাপন কমিটির আহ্বায়ক নিয়তি নির্মলা রেগো জানান, এই প্রথম 21শে অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছে বই উৎসব। বই উৎসবের সার্বিক সহযোগিতায় সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, মেট্রো ওয়াশিংটন। ফোরামের তত্ত্বাবধানে বইয়ের স্টলে থাকবে বাংলা বই। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1672 সালের আজকের এই দিনে আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোকবিদ্যার উপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন। 1905 সালের আজকের এই দিনে রুশ জাপান যুদ্ধ শুরু হয়। 1972 সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া। 2005 সালের আজকের এই দিনে গুগল ম্যাপের যাত্রা শুরু হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।